ভারতের 18তম লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার বাকি আর কয়েক ঘন্টা। তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড করবেন নরেন্দ্র মোদী, নাকি পালের হাওয়া উল্টে দিতে পারবে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া? এবারের নির্বাচনে চমক দেখাচ্ছে উত্তরপ্রদেশ। বিতর্কিত রাম মন্দির ইস্যুও ম্যাজিক দেখাতে পারল না যোগী রাজ্যে। সরকার গঠনের চাবিকাঠি বলা এই রাজ্যে এগিয়ে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের প্রার্থীরা। ৮০ আসনের মধ্যে ৪৫ আসনে এগিয়ে ইন্ডিয়া জোট, যাতে ৩০০-র গণ্ডি পেরোতে বড় ধাক্কায় পদ্মশিবির। লোকসভা নির্বাচনে দ্বিতীয় সর্বাধিক আসন মহারাষ্ট্রে, সেখানেও সমানে টক্কর দিচ্ছে কংগ্রেস। এককভাবে বিজেপি এগিয়ে থাকলেও জোটের হিসাবে এগিয়ে ইন্ডিয়া। বলা হচ্ছে শিবসেনা ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ভাঙনের মাশুল দিচ্ছেন মোদি। এবারের নির্বাচনে আগাগোড়া থেকেই দক্ষিণ ভারতকে বিশেষ গুরুত্ব দিয়েছে গেরুয়া শিবির। তবে সেখানেও বিরোধীদের কাছে ধরাশায়ী বিজেপি। বুথ ফেরত সমীক্ষা উল্টে দিয়ে তামিলনাড়ুতে জয়ের পথে ডিএমকে জোট। এনডিএ জোট পেয়েছে মাত্র ১ আসন। একই অবস্থা কেরালাতেও। কর্ণাটকে চলছে হাড্ডাহাড্ডির লড়াই। তবে মধ্যপ্রদেশে আধিপত্য ধরে রেখেছে বিজেপি। পাশাপাশি ওড়িশাতেও বেশিরভাগ আসন বিজেপির ঝুলিতে। এদিকে বুথ ফেরত সমীক্ষা পাল্টে দিয়ে বাংলায় আবারও ঝড় তুলল মমতার ঘাসফুল। ৪২ আসনের ২৯টিতেই এগিয়ে তৃণমূল, ১২ আসনে জয়ী বিজেপি। তবে কিছু কিছু আসনে এখনও চলছে সাপলুডু খেলা। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে বারাণসীতে এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গান্ধীনগরে অমিত শাহ, রায়বেরেলিতে রাহুল গান্ধী আর কান্নুজে অখিলেশ যাদব। এগিয়ে রয়েছেন শতাব্দী রায়, হেমা মালিনী, কঙ্গনা রানাওয়াতের মতো তারকা প্রার্থীরাও। আমেঠিতে পিছিয়ে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ, তিরুঅনন্তপুর আসন থেকে পিছিয়ে পড়েছেন শশী থারুর। মিলা খন্দকার, চ্যানেল 24। দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে চা শিল্প। অতীতের সব রেকর্ড অতিক্রম করে গত বছর দেশে প্রায় ১০৩ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়। ১৩টি দেশে রপ্তানি হয় ১ মিলিয়ন কেজির বেশি, যা আগের বছরের চেয়ে বেড়েছে ৩৩%। এই শিল্পকে আরও উৎসাহিত করতে চতুর্থবারের মতো উদযাপিত হল জাতীয় চা দিবস। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চা শিল্পে অবদানের জন্য ৮ কোম্পানি ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার তুলে দেন সরকার প্রধান। আর প্রধানমন্ত্রীকে উপহার দেয়া হয় বিশ্বের সবচেয়ে দামি চা সোনার বাংলা, যার দাম প্রতি কেজিতে ১৪ লাখ পাউন্ড। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, উৎপাদন বাড়াতে নজর দিতে হবে গবেষণায়। চায়ে বৈচিত্র্য আনারও তাগিদ দেন তিনি। অ্যারোমা বিভিন্ন ধরনের যেন ফ্লেভার থাকে, সেই ধরনের চায়ের কিন্তু চাহিদা অনেক বেশি। পাট পাতার থেকে চা তৈরি করা, এটার উপরে কিন্তু গবেষণাও চলছে এবং সীমিত আকারে প্রস্তুত হচ্ছে। যেহেতু একটু বেশি তিতা, বলছে এটা ডায়াবেটিসের জন্য নাকি ভালো। তো সেটা আমার মনে হয় একটু পরীক্ষা করে যত বেশি গবেষণা করা যাবে তত উৎকর্ষতা পাওয়া যাবে। চা শ্রমিকদের প্রতি মালিকদের আরও যত্নবান হতে বলেন সরকার প্রধান। জানান, শ্রমিকরা ভাসমান থাকবে না, বাসস্থান করে দেবে সরকার। মনে রাখতে হবে, তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা, উপার্জনের পথ করে দিচ্ছে। কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরও যত্নবান হতে হবে। সকল ভূমিহীন গৃহহীন তাদেরকে ঘর করে দিচ্ছি। ইনশাল্লাহ এই চা শ্রমিকরাও এরকম ভাসমান থাকবে না, সেটা আমি বলে যাচ্ছি। এর জন্য যা করার করব। পরে চা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, ঘুরে দেখেন স্টল। আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক বেশ কয়েক বছর ধরেই অর্থনীতিতে স্পষ্ট নানামুখী টানাপোড়েন আর অস্থিরতা। চড়া মূল্যস্ফীতি খেয়ে নিচ্ছে সাধারণের আয়। বিনিয়োগ খরা আর আর্থিক টানাটানিতে আসছে না প্রত্যাশিত বিনিয়োগ। এমন অবস্থা মোকাবেলা করতেই অতীতের সম্প্রসারণশীল বাজেট দেওয়ার প্রবণতা থেকে বের হয়ে একরকম উল্টো পথে হাঁটল সরকার। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার ৭,৯৭,০০০ কোটি টাকা, যা চলতি অর্থবছর থেকে বাড়ল মাত্র ৪.৫%। অর্থাৎ মূল্যস্ফীতি সমন্বয় করলে প্রকৃত অর্থে কমেছে বাজেটের আকার। তাহলে এই বাজেটে কিভাবে অর্জিত হবে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা? সাধারণ মানুষের যে জীবনমানের যে অবনমন হয়েছে,
সেটা যাতে আমরা বন্ধ করতে পারি এবং তাদেরকে কিছুটা সুরক্ষা দিতে পারি। শিক্ষা স্বাস্থ্যের মতো যেসব জনগুরুত্বপূর্ণ খাত আছে সেগুলোকে বরং এইবার অগ্রাধিকার দেওয়া, রেদার দেন আমাদের অবকাঠামো বা অন্যান্য যেসব আমাদের নতুন নতুন বিনিয়োগ যেগুলো আছে সেখানে কিছুটা সংযত হওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রধান লক্ষ্য ধরেই বাজেটের আয়তন বাড়ানোর দিকে নজর দিতে পারেনি সরকার। তবে নতুন বাজেটে এনপিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা, যা বছর ব্যবধানে বেড়েছে মাত্র 11%। যদিও কমানো হয়েছে এনপিআরের বাইরে অন্য উৎস থেকে আদায়ের লক্ষ্যমাত্রা। নতুন বাজেটে ঘাটতি থাকছে 2,56,000 কোটি টাকা, যা পূরণে ব্যাংক থেকে ধার করা হবে 1,37,500 কোটি। অন্যদিকে বছর ব্যবধানে বেশ খানিকটা বেড়ে বিদেশি উৎস থেকে ঋণের লক্ষ্য ধরা হয়েছে 1,27,200 কোটি। আমাদের অর্থনৈতিক যে বাস্তবতা সেখানে যদি সত্যিকার অর্থে আদায় করার চেষ্টা করা হয় এই বাজেট আদায় করা সম্ভব, কারণ আমাদের জিডিপির আকার অনেক বেড়েছে। সেটা করতে গেলে জাতীয় রাজস্ব বোর্ডে নানান রকম সংস্কার প্রয়োজন। সেটা আইনগত সংস্কার করতে হবে, প্রশাসনিক সংস্কার করতে হবে এবং টেকনোলজি নিয়ে আসতে হবে জাতীয় রাজস্ব বোর্ডে। বরাবরের মতো বাজেটের মোট ব্যয়ের 2/3 বেশি যাচ্ছে অনুন্নয়ন খাতে। এর মধ্যে 4,69,000 কোটি থাকছে বেতন ভাতা, ভর্তুকি সহ নানা ব্যয় মেটাতে, আর সুদ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয়েছে 1,13,500 কোটি টাকা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। আমরা যাইতে চাই, আর যদি না পারে তাহলে এর একটা বিচার চাই। আমরা জানি আজকের পর থেকে এমবাসি বন্ধ করে ফেলবো। তো আমাদের মরা ছাড়া আর কোনো উপায় নেই। সরকার নির্ধারিত খরচ প্রায় ৭৯,০০০ টাকা, তবে দিয়েছেন ৫.৫ থেকে ৬ লাখ। এরপরও মালয়েশিয়া যেতে পারেননি এই কর্মীরা। গেল ৩১শে মে এই ইস্যুতে উত্তাল ছিল রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে ২০২২ সালের আগস্ট থেকে চলতি বছরের ৩১শে মে পর্যন্ত প্রায় ৫,২৭,০০০ কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমতি দেওয়া হয়, যার মধ্যে বিএমএটির ছাড়পত্র পান 4,93,০০০-এর বেশি। সে সময় অনুমোদন পাওয়া ৩৩,০০০-এর বেশি কর্মী আর যেতে পারেননি। যদিও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দাবি সংখ্যাটা ১৬,৯৭০ জন, যাদের ছাড়পত্র থাকলেও মূলত টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে পারেননি। এদিকে বিএমএটির তথ্য বলছে তাদের কাছে ছাড়পত্রের জন্য আর কোনো আবেদন জমা নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, নিয়োগ অনুমোদন পাওয়া বাকি কর্মীদের হিসাব গেল কোথায়? বিএমইটির ক্লিয়ারেন্সের জন্য যারা গেছে, যারা যত সব অ্যাপ্লিকেশন ছিল, যত সব ফাইল আসছে, বিএমইটিও ক্লিয়ার করছে, আমাদের মন্ত্রণালয় ক্লিয়ার করছে। ৩ মাস আগেই ৩১শে মের পর কর্মী না নেওয়ার ঘোষণা দেয় মালয়েশিয়া সরকার। কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে শেষ দিনও ২৫৪ জন কর্মীকে দেশটিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। প্রশ্ন তাই, কেন শেষ সময়ে তড়িঘড়ি করে এসব অনুমোদন? সেটা তো যে সময় যে চাইছে দেওয়া হয়েছে, সেই জায়গাটাতে মন্ত্রণালয়ের দায় আছে। রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার এই নেতার অভিযোগ, মন্ত্রণালয়ের উদাসীনতাই মালয়েশিয়াগামী কর্মীদের দুর্ভোগের কারণ। মন্ত্রণালয় বলেছিল মাত্র 89,000 টাকার লোক যাবে, সেটা যখন হয় নাই, মন্ত্রণালয় এটা ভালো করেই জানে, তাহলে সেই জায়গাটাতে কোনো ইনিশিয়েটিভ তো তারা নেয় নাই। আর এই সিন্ডিকেটের যিনি মূল ব্যক্তি, উনি আগেও ছিলেন, এখনও আছেন। পুরো বিষয়টি নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে শাখা নিয়োগ অনুমোদন দেয় তাদের সাথে বারবার যোগাযোগ করা হলেও কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এখন রিপোর্টটা বেরিয়ে আসলে, কারণ রিপোর্টটা আমি বলছি প্রতিটা জিনিস একেবারে বিএমইটি কাগজ সহ সেভাবে রিপোর্ট, তখন আপনারা বুঝতে পারবেন বা আমরা ক্লিয়ার হতে পারবো যে কয়জনের এই এয়ারপোর্টে যায় বঞ্চিত হয়েছে। ছাড়পত্র ইস্যুতে কথা বলেনি বিএমইটিও। যেহেতু এটা নিয়ে তদন্ত হচ্ছে, দেখবেন অনেক তথ্য, আপনাদের অনেক প্রশ্ন, উত্তরটা আপনি তদন্ত পেয়ে, আমার মনে হয় যে তখন আর এত জ্ঞান। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। টানা দরপতনে টালমাটাল দেশের পুঁজিবাজার। মে মাস জুড়ে ঘটা দরপতনের ধারা অব্যাহত আছে জুনেও। পরিসংখ্যান বলছে গত 6 বছরের মধ্যে গেল মে মাসটি ছিল সবচেয়ে সংকটের। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ গত মে মাসের 19 কর্মদিবসের মধ্যে 14 দিনই শেয়ারের দাম কমেছে, বেড়েছিল মাত্র 5 দিন। এই সময়টাতে বাজার মূলধন হারিয়েছে 57,000 কোটি টাকা। এর আগে 2018 সালের মে মাসের 21 কর্মদিবসের মধ্যে 18 দিনই দরপতন হয়েছিল শেয়ার বাজারে। সে বছর দর বেড়েছিল মাত্র 3 কর্মদিবস।
এই বাজেটের জন্য খারাপ বিরূপ প্রভাব যেন না পড়ে পুঁজিবাজারে, বিশেষ করে যেমন এখানে আমরা শুনতেছি যে গেইন ট্যাক্স বসানো হবে, এটা যেন আরোপ করা না হয়। কর্পোরেট ট্যাক্সের কথা যেটা বলা হয়েছে, এটা আমরা প্রত্যাশা করি না যে ক্যাপিটাল গেইনের উপরে গেইন ট্যাক্স হোক, সেটা আমরা আশা করছি না। বাজার সংশ্লিষ্টরা বলছে আসছে বাজেটে শেয়ার বাজার থেকে নির্দিষ্ট সীমার বেশি মূলধন আয় বা ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ করা হতে পারে। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর থেকেই নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। সেই সাথে বইছে বেনজির ঝড়। তার ও তার পরিবারের নামে 5টি ব্রোকার হাউজে থাকা 6টি বিও হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। তবে তার আগেই শেয়ার বাজার থেকে অন্তত 400 কোটি টাকার মতো তুলে নিয়েছে বেনজির আহমেদ। সেই গুজবও ডালপালা মেলতে শুরু করেছে। আমাদের বাজার কিন্তু এখন পর্যন্ত গেইন ট্যাক্স নেওয়ার মতো অবস্থায় আসেনি, কারণ আমাদের এখন পুঁজিবাজারের যে অবস্থা, তাতে হয়তো আইএমএফের পক্ষ থেকে একটা প্রেসক্রিপশন ছিল যে গভর্নমেন্টের রেভিনিউ বাড়ানোর জন্য এটা একটা সম্ভাব্য জায়গা হতে পারে, বাট গভর্নমেন্ট হয়তো চিন্তা করছে এখানে দিলে কিন্তু রেভিনিউ বাড়বে। বাট ইফেক্টিভলি যদি আমরা চিন্তা করি, সত্যিকার অর্থে কিন্তু যারা মানে গেইন করে বিভিন্ন কারসাজির মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে, তাদের কিন্তু কোনো টিন নাম্বার দেওয়া থাকে না এবং তাদের কোনো ওইভাবে অ্যাকাউন্টকে ট্র্যাক করা যায় না। তাহলে আপনি কিন্তু যেই উদ্দেশ্যে গেইন ট্যাক্সটার ব্যাপারটা নিয়ে গভর্নমেন্ট চিন্তা করছে, গভর্নমেন্টেরও কিন্তু এই জায়গাটায় তারা ট্যাক্সটা ওইভাবে আদায় করতে পারবে না। বাজারের এই দুরবস্থায় সাধারণ বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান এই বিশ্লেষকের। লস বুক না করে এই মুহূর্তে ধৈর্য ধরা এবং অবশিষ্ট সময়ে কী হয় সেটা দেখার জন্য অপেক্ষা করা। রৌনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। ভোলার পরাণগঞ্জ থেকে বাবুরহাট পর্যন্ত হয়েছে সড়ক প্রশস্তের কাজ। এতে চলাচলের সুবিধা হলেও অস্তিত্ব সংকটে শহরের অন্যতম খাল ইলিশা, কেননা এর বেশিরভাগ অংশ ভরাট করে ফেলেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। আগে রাস্তার এই খালটা যেভাবে আসিল, এইভাবে মানে নৌকাদন চলছে, আইসে গেছে শহর অঞ্চলের মানুষ। বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনায় খালে যাইতো, এখন তো এই খালে আমরা ড্রেনের মতো হয়ে গেছে। আমাদের এই খালতে এমন ড্রেন ছিল না। অনেক স্থানে বন্ধ পানি প্রবাহ, বেশ কিছু জায়গা পরিণত হয়েছে সরু নালায়, যার প্রভাব পড়েছে কৃষিখাতে। সবচেয়ে ভয়াবহ অবস্থা ইলিশা বাস স্ট্যান্ড থেকে হাজিরহাট পর্যন্ত। অবৈধভাবে গড়ে তোলা হয়েছে অর্ধশতাধিক দোকানঘর। এই খালটার অবস্থা এত খারাপ, শুকিয়ে গেছে, জায়গা দখল করে দোকানপাট হতে সব করতে আসছে। আমরা পানিও পাই না, বর্ষাকালে পানি না নামে না, চাষাবাদ করতে পারি না। সামনে দিয়ে আরো 3-4টা ব্রিজ করতেছে, হ্যাঁ কিভাবে করতেছে। শুধু সদর নয়, দৌলত খান, বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলায়ও খালের একই অবস্থা। অন্তত 40 কিলোমিটার জুড়ে করা হয়েছে সড়ক ও ঢাল নির্মাণ। তবু এমন সংকট নিয়ে কোনো সদুত্তর মেলেনি সহজে। আর দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। খাল হতে সড়কটি রক্ষা করার জন্য সড়কের বেশ কিছু পয়েন্টে আমরা রক্ষাবদ্ধ কাজ করেছি। এখন এই সড়কের স্থায়িত্ব বৃদ্ধি পেয়েছে, যান চলাচল ভালো হয়েছে। অবৈধ দখলকারীদের আমরা তালিকা প্রণয়ন করার কাজ চলমান রয়েছে এবং তালিকা প্রণয়নের কাজ শেষ হলেই আমরা প্রচলিত আইন ও বিধি অনুযায়ী উচ্ছেদের কার্যক্রম নিব। এদিকে ময়লা আবর্জনায় সৌন্দর্য হারিয়েছে বাগেরহাটের 6টি গুরুত্বপূর্ণ খাল, কিন্তু দেখার যেন কেউ নেই। পানি নিষ্কাশনের অভাবে বর্ষায় সৃষ্টি হয় জলাবদ্ধতা, মশা মাছির উপদ্রবে বাড়ছে রোগ জীবাণু। অনেক জায়গা দখল করে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনাও। খালটা এখন মানে ভরাট হয়ে এখন ড্রেনে পরিণত হয়েছে। মশা মাছি তো আছেই, ঘরে সবসময় কয়েল জ্বালানো থাকে। এই খালগুলো যেহেতু অস্তিত্ব প্রায় নেই এবং এখানে অনেক স্থাপনা গড়ে উঠেছে, তো সবার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে আলাপ করে আমরা এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। জেলার সব খাল উদ্ধার করে পানি প্রবাহ নিশ্চিতের দাবি পৌরবাসীর। সরাবান্ত হুরাজিনিয়া, চ্যানেল 24। থাকবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবে। 7 জুন ঐতিহাসিক 6 দফা দিবস ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। তেজগাঁয়ে সংগঠনটির ঢাকা জেলার কার্যালয়ে প্রস্তুতি সভার প্রধান অতিথির বক্তব্য দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সাবেক সেনা ও পুলিশ প্রধান আওয়ামী লীগের কেউ নন। বেনজির আমাদের দলের লোক নয়, আজিজও আমাদের দলের লোক নয়। সেনা প্রধান হয়েছে তার যোগ্যতা, তার সিনিয়র, আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন
সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনা সরকারের। টিআইবি ও সুজনের কড়া সমালোচনা করে ক্ষমতাসীন দলের এই সাধারণ সম্পাদক বলেন, এরা বিএনপির সুরে কথা বলছে। টিআইবি আর সুজন, ফখরুল গয়েশ্বর যে সুরে কথা বলে, তারাও একই সুরে কথা বলে। তবে কি মানুষের প্রশ্ন, টিআইবি আর সুজন কি বিএনপির বিটি? আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই বলেও দাবি করেন ওবায়দুল কাদের। সত্যকে অস্বীকার করে রাজনীতি করা ঠিক না। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। দ্রব্যমূল্যের উদ্যোগ অনেক বলে করছি, তাদের হাতে পায়ে ধরে দিয়ে ভাই আমার দুইটা মেয়ে আছে, এরকম না বলে। একটা মেয়ের 15 মাস, একটা মেয়ের 5 বছর পার হয়েছি। মানে এগুলো আরো তারা শুনতেই রাজি না, তাদের কথা হচ্ছে মানে টাকা লাগবে। সন্তানকে কোলে নিয়ে এভাবেই লিবিয়ায় মানব পাচারকারী চক্রের নারকীয় নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন নরসিংদীর রুমেল মিয়া। আমাকে নাকি জোয়ারা নাম একটা জায়গায় স্থান আছে ওদের, ওই জায়গায় বলছে আমাকে পাঠিয়ে দিবে, টাকা যদি না দেয়। 22 দিন জিম্মি থাকার পর মুক্তিপণের বিনিময়ে প্রাণে বাঁচেন তিনি। যে কোনো এক পর্যায়ে 13 লক্ষ টাকা পাঠানোর পরে আমি জানতে পারছি যে ওরা এনে বলতেছে অমুক নামের লোকের কাছে ফোন দিয়েছে, পরে বলছে হ্যাঁ টাকা আসছে। ভিডিও কলে ছেলেরা আমরা দেখায় খুব মারপিট করে, কইতাছে হাতের লুক উঠাই ফেলাইব, মাইদা ফেলাইব, কবজা কেটে লাইব, ছেলেরা হয়তো না তার জাতি টেকাটাই। মার্চে এই ঘটনা ঘটার পর গেল এপ্রিলে সন্তানকে উদ্ধারে বাবা ছুটে যান পিবিআইয়ের কাছে। এরপরই লিবিয়ায় বাংলাদেশ এম্বাসির সহায়তায় রুমেলকে উদ্ধার করে ফিরিয়ে আনা হয় দেশে। গ্রেফতার করা হয় চক্রের মূল হোতা সোহেল সহ 3 জনকে। আগে মেসেজ দিয়ে রেখেছিলাম, যার ফলে এয়ারপোর্ট আমাকে তাৎক্ষণিক জানায় যে সোহেল নামে আপনারা যাকে চাচ্ছিলেন সে কিন্তু এয়ারপোর্টে আছে। তাকে রিসিভ করার পরে আমরা 2 দফায় রিমান্ডে নেই এবং সে রিমান্ডে জিজ্ঞাসাবাদে ব্যাপক তথ্য দেয় এবং বাংলাদেশের যে অংশটা যারা এদেরকে অর্গানাইজ করে এবং টাকা পয়সা লেনদেন করে, এদের একটা বড় অংশ আমরা গ্রেপ্তার করতে পেরেছি। এবং রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে নরসিংদী পিবিআইয়ের পুলিশ সুপার জানান, এই ঘটনায় বেশ কয়েকজন মানব পাচারকারী চক্রের সদস্যের নাম পাওয়া গেছে, তাদেরকে ধরতে চলছে অভিযান। এই চক্রটা নরসিংদীর রায়পুরার কিছু লোক রয়েছে, এর সাথে রয়েছে কিশোরগঞ্জের কিছু লোক রয়েছে ঢাকার দোহার নবাবগঞ্জের এবং কিছু লোক সিলেটি। চক্রটির কাছে লিবিয়ায় এখনও 11 জন বাংলাদেশি জিম্মি রয়েছেন বলে জানায় পিবিআই। বাংলার মাটিতে তাদের বিচার হবে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। সপ্তাহখানেক ধরেই সুনামগঞ্জের নদ নদীর পানির উত্তাল আচরণে দুশ্চিন্তায় এই জেলার বাসিন্দারা। তবে মেঘালয়ের চেরাপুঞ্জিতে গেল 24 ঘন্টায় বৃষ্টিপাত কম হওয়ায় সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। যদিও বিশ্বম্ভরপুর শক্তিয়ার সড়কে পানি কিছুটা কমলেও বন্ধ রয়েছে সুনামগঞ্জের তাহিরপুর সড়ক। বৃষ্টি দিলে পাহাড়ি ডলায় নামে আমরা বাড়িঘর তলে জায়গা খুবই আতঙ্কের মাঝে আছি। সমস্যা বহুত পানি চলে যায়, হাতি যাওয়া লাগে, পার হইতে পারি না, কিচ্ছু না, পানি ফুট যায়, আমরা তো আডু পানি, তখন আমরা আসি। এদিকে সিলেটের সোমবার থেকে বৃষ্টিপাতে বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা কুশিয়ারার পানি। সিটি কর্পোরেশনের অন্তত 28টি ওয়ার্ডের বাসিন্দারা এখন পানিবন্দী। তবে ধীরে ধীরে পানি নামতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে। মোটামুটি ভালো আছে, আলহামদুলিল্লাহ। অনেক পানি কমেছে, আগে তো ছিল পানি ছিল আপনার এই মানে অর্ধেক ছিল পানি, এখন অনেক মোটামুটি পানি কমেছে। কালকেতে ব্যবসা করতে পারছে না মানুষ, এখন তো মোটামুটি একটু মানুষ চলতে পারবে আর 2022 সাল থেকে 23 সাল 24 সাল পর্যন্ত এই দুর্ভোগ, এই বৃষ্টির দিনে আসার পরে এই পানি দুর্ভোগ হয়েছে। মেঘালয়ে বৃষ্টিপাতটা কমে যায় তাহলে আমরা আশাবাদী যে সিলেটের পানিটা নামবে, কারণ এখনও পর্যন্ত হাওরে প্রচুর পানির চাহিদা রয়েছে এবং নিম্নাঞ্চলে পানিটা দ্রুত নেমে যাচ্ছে। সিলেট জেলা ও সিটি কর্পোরেশনের প্রায় 6,500 বাসিন্দার ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে। রওশনা তানিয়া, চ্যানেল 24। এমপি আনার হত্যা তদন্তে নেপাল থেকে অনেকটা খালি হাতেই যেন দেশে ফিরল ডিবির প্রতিনিধি দল।
কয়েকদিন আগেই জানা যায় দেশটিতে আটক হয়েছে সিয়াম, যে কিনা ঝিনাইদহের সংসদ সদস্য হত্যাকাণ্ডে অংশ নেয় সরাসরি। তবে ডিবি প্রধান জানান, সিয়ামের সাথে দেখা হয়নি গোয়েন্দাদের। কাঠমান্ডু পুলিশ সিয়াম সম্পর্কে যে কথাটি বলেছে সে আনঅফিশিয়ালি আমাদেরকে জানিয়েছে সে অ্যারেস্ট। আনঅফিশিয়ালি তারা আমাদেরকে বলেছে, আনঅফিশিয়ালি যে বলে তাকে আমি কী তথ্য দিয়েছে সেটা আপনাকে আমি বলতে পারি না, তদন্তের সাথে। হত্যাটি সংঘটিত হয় ভারতে, তাই দেশটির মোস্ট ওয়ান্টেড সিয়াম। আর বাংলাদেশের এমপি খুনে অভিযুক্ত হওয়ায় তাকে এখন ফেরত চাইছে দুদেশই। ডিবি প্রধান জানালেন, যারাই তাকে হেফাজতে নিক তদন্তে লাভবান হবে বাংলাদেশি। এক এবং অভিন্ন লক্ষ্য নিয়ে আমরা দুই দেশের তদন্তকারী কর্মকর্তারা কাজ করছি। আমাদের কথা হলো এটা যদি মোস্ট ওয়ান্টেড হিসাবে যদি কাঠমান্ডু কর্তৃপক্ষ যদি, যেহেতু তাদের সাথে ইন্ডিয়ার সাথে একটা তাদের এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, যদি তারা সেই হিসাবে যদি তারা তাদেরকেও দিয়ে দেয় অথবা আমাদেরকেও দিয়ে দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ এবং ইন্ডিয়ার তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই ঘাতকের অত্যন্ত কাছের মানুষ হলো আমাদের সিয়াম। এখন সিয়াম যদি সেখানে যায়, আমি মনে করি ওই যে আলামত উদ্ধারের ক্ষেত্রে সে একটা ভালো ভূমিকা রাখতে পারবে। এদিকে কলকাতায় আনারের মরদেহের অংশ আর আলামত উদ্ধারে এখনও চলছে অভিযান। আর সেলেস্তা রহমানের পর হত্যায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে তানভীর ভুঁইয়াও। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। মালয়েশিয়ার শ্রমবাজারে ঘিরে অরাজকতায় যখন দেশ বিদেশে বেরিয়ে চলেছে অনিয়ম দুর্নীতির অভিযোগ, তখনই বাইরার এই সংবাদ সম্মেলন, যেখানে কৈফিয়তের পসরা নিয়ে হাজির সিন্ডিকেটের সদস্যরা। দাবি করলেন এসবের পেছনে তাদের কোনোই দায় নেই। অনুমোদন পাওয়ার পরেও 17,000 কর্মী যেতে পারেননি এমন তথ্য সঠিক না। তবে ঠিক কত কর্মী যেতে পারেননি এমন সংখ্যাও জানাতে পারেননি বাইরা। এটার হিসাব তো আর আমরা করতে পারতেছি না, কারণ আজকে যেটা প্রোডাকশন হচ্ছে কালকে কি হবে তার অবস্থাটা এটা ঠিক তো আমরা হিসাব ছিল না। টোটাল একটা নিয়ন্ত্রণীয় অবস্থায় ছিল। ওখানকার অথরিটি দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হলেন সংগঠনটির সদস্যরা, যার বেশিরভাগেরই সদুত্তর দিতে পারেননি কেউই। একসময় অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কথা জানা নেই বলেও দাবি করেন রিক্রুটিং এজেন্সির সাবেক এই নেতা। আমাদের রিক্রুটিং এজেন্সি আছে, তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পেরেছি যে তারাই ছিল রিয়েল যাওয়ার জন্য, তারাই হয়েছে ভিকটিম। তাদেরকে আমরা এই কারণে পাঠাতে পারিনি। আপনারা কি যে জিজ্ঞাসা করলেন যে আপনারা কি জানতেন না, আমরা জানতাম না, জানার কোনো স্কোপ নাই। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর তালিকার শীর্ষে থাকা এই সংসদ সদস্য বলছেন ভিসা এনেছেন অন্যজন, তারা শুধু প্রক্রিয়া করেছেন। আল্লাহর রহমতে কাকতালীয়ভাবে আমারটা হয়েছে। প্রশ্ন হলো কিসের ভিত্তিতে তবে মালয়েশিয়ায় লোক পাঠানোর অনুমোদন পেয়েছেন? এইখানে মালয়েশিয়ান গভর্নমেন্ট যাদেরকে সিলেক্ট করছে তারাই শুধু এটার লোক পাঠানো সম্ভব হয়েছে। সব মিলে তাহলে ঠিক কত শ্রমিক যেতে পারলেন না মালয়েশিয়ায়? বাইরের দাবিও বা কতটুকু সঠিক, এমন প্রশ্নে প্রতিমন্ত্রীর কৌশলী জবাব, তদন্তে বেরিয়ে আসবে সবই। যেটা হয়েছে এটার ব্যাপারে কাউকে দোষারোপ করে লাভ নেই। এটা তদন্তের মাধ্যমে যা বাইরে আসবে তাই হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। ডলারের উচ্চ মূল্য ভোগাচ্ছে ব্যবসায়ীদের। আমদানি কিংবা রপ্তানি অথবা স্থানীয় শিল্পের বিকাশ টেনে ধরেছে নানামুখী সংকট। ব্যবসায়ীরা বলছেন এর প্রভাব পড়েছে ব্যাংক খাতেও। চিন্তার ভাঁজ নতুন বিনিয়োগে অর্থের যোগানে। ঋণ নিলে ইনফ্লেশন ক্রিয়েট অতটা হয় না, কিন্তু ধারণা করা হয় যে প্রাইভেট সেক্টরে ঋণ কমে যাবে। প্রাইভেট সেক্টরে যতটুকু টাকা প্রয়োজন সেটুকু যাতে সরকার ব্যাংকে রাখার জন্য চেষ্টা করেন। আর টাকা ছাপানোটা আমার কাছে মনে হয় এটা দেশের ইনফ্লেশনের জন্য খুবই একটা রিস্কি একটা প্রপোজিশন। আর্থিক টানাপোড়েন মেটাতে ব্যাংক খাতের ঋণে ঝুঁকছে সরকার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে চলতি অর্থবছরে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেওয়া ছাড়িয়েছে 60,000 কোটি টাকা, যেখানে মোট পরিমাণ 4,50,000 কোটি, যা বাড়বে আসছে বাজেটেও। ফলে ঋণ পেতে বেগ পেতে হচ্ছে বেসরকারি উদ্যোক্তাদের। বাধাগ্রস্ত হচ্ছে নতুন কর্মসংস্থান সহ বাণিজ্যিক নানা উদ্যোগ। যদি সরকার ঠিকমতো ট্যাক্স ব্যাট আহরণ না করতে পারে, বৈদেশিক সহায়তা না পায় বা রেমিটেন্স আমাদের কম আসে, রপ্তানি কম আসে, তখন সরকারকে লোকাল ব্যাংকের উপরে সাপোর্ট নেওয়ার চিন্তা করতে হবে। এমন কোনো অবস্থার সৃষ্টি সরকার করবে না যে অবস্থায় মার্কেটের মধ্যে ব্যবসায়ীদের কোনো রকমের কোনো ক্ষতি হয়।
এই সরকার শিল্প বান্ধব, ব্যবসা বান্ধব। সরকারের ঘাটতি পূরণ করার জন্য যেই ধরনের অর্থায়ন প্রক্রিয়ার ভিতর দিয়ে যায়, সেই অর্থায়ন প্রক্রিয়া এখন এই বছর বিশেষ করে বৈদেশিক ব্যক্তি খাতের বিনিয়োগের ক্ষেত্রে উপকারী হিসেবে আমরা দেখি না। মূল্যস্ফীতি লাগাম টানতে গেল অর্থবছরেও নতুন টাকা ছাপিয়ে ঋণ নেয় সরকার। চলতি অর্থবছরে ফের তা না ঘটলেও বাড়ে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার পরিমাণ। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতি বোঝেন না গৃহকর্মী মালেকা বেগম। শুধু এটাই জানা, বর্তমান বাজারে বৃদ্ধ মা আর এক সন্তানকে নিয়ে বেঁচে থাকাটাই দায়। একটা মেয়ের অনার্স করতে লেখাপড়া আর কি ভর্তি করাইছি, অন্য পড়াইতে পারতাছি না। এখন আল্লাহ যদি আমাদেরকে বাঁচায়, আর এছাড়া কোনো উপায় নাই। সবশেষ প্রকাশিত বিবিএসের জরিপ বলছে, মে মাসে মূল্যস্ফীতি ছুঁয়েছে 10-এর ঘর, আর খাদ্যে যা দাঁড়িয়েছে 11-তে। এমন বাস্তবতায় বাজার জুড়ে শুধু হাহাকারের গল্প। সঞ্চয় তো দূরের কথা, ধার দেনা করেই চলছে অনেকের জীবন। এই অবস্থা থাকলে আমার ঢাকা ছেড়ে দিতে হবে, প্রতি মাসে ঋণ করতে হয়, এবং আগামীকাল কিভাবে চলবে সেটা নিয়ে বর্তমান চিন্তা করতে হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সঞ্চয় করতে পারতেছি না, কিন্তু সঞ্চয়টা ভেঙে চলতে হচ্ছে। আমরা সাধারণ মানুষ কিছু বলার মতো অবস্থা দেশে নাই, বাজার কারো নিয়ন্ত্রণে নাই। রাজধানীর কারওয়ান বাজারে পাইকারিতে সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 76 টাকায়। খুচরায় গিয়ে যা ঠেকেছে 90-এ। আলু কেজিতে গুনতে হচ্ছে 55 থেকে 65, আর চোখ রাঙাচ্ছে আদা রসুনের দামও। ব্যাপারীরা লাভবান না, এই দ্বারে এই যে আরদারও লাভবান না। একমাত্র লাভবান হইলো যে দেখা গেছিল যে গৃহস্থ। গরুর গোশ কিংবা মাছ, এগুলো আমি ম্যাক্সিমাম জিনিসগুলো খাই না, মানে আমি এগুলো কেনার জন্য যাই না বাজারে। মোট কথা, যেহেতু এত দাম, আমি কিনতে যাই না। মানে ভাইয়ের চাকরি নাই, বাবার রিটায়ারমেন্টে আছে, আমাদের ফ্যামিলির অবস্থা খুবই কঠিন, দাম বেড়েই যাচ্ছে, আমরা কিছুতেই কিনতে পারছি না। কমেনি সবজির দামও, 2-1টি বাদে অধিকাংশ সবজি 80 টাকার ঘরে। ব্রয়লার সোনালী মুরগির দর কিছুটা নিম্নমুখী হলেও 150 ছাড়িয়েছে ডিমের ডজন। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। বিশ্ব আকর্ষণের অন্যতম দেশ সিঙ্গাপুর, যা যুক্তরাষ্ট্রের এক নিউ ইয়র্ক শহরের চেয়েও আয়তনে ছোট। মাত্র 6 দশক আগে নতুন পতাকা নিয়ে যাত্রা শুরু ছোট্ট এই দ্বীপরাষ্ট্রের, কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী হতে খুব একটা সময় নেয়নি তারা। ধনীর তালিকায় এশিয়ার মধ্যে শীর্ষে, সমান্তরালে বিশ্বের সেরা ধনী দেশগুলোরও। শুরুর দিকে পুঁজি ছিল ঔপনিবেশিক বাণিজ্য বন্দর, এখন যা $680 বিলিয়ন প্রবৃদ্ধি, যা দেখে প্রশ্ন আসতেই পারে কিভাবে। রহস্যের কিনারা গিয়ে ঠেকে কেবল সুষ্ঠু পরিকল্পনায়, সঙ্গে তার কঠোর বাস্তবায়ন। স্বাধীনতার পর পুনর্গঠনে প্রথম গুরুত্ব পায় দেশটির প্রশাসনিক পুনর্বিন্যাস। সঠিক পদে যোগ্য লোককে বসানোর পর খোঁজা হয় অর্থনৈতিক সমস্যা আর সম্ভাবনা। জবাবে যা আসে তাতে খানিকটা হতাশই হতে হয় নীতি নির্ধারকদের, কেননা প্রাকৃতিক সম্পদহীন দেশের শুরুর ভিত কি হবে। মেলে সমাধানও, উঠে আসে ভৌগোলিক অবস্থানের গুরুত্ব, কেননা ভারত সাগর, চীন সাগর এবং মালাক্কা প্রণালীর ঠিক মাঝেই সিঙ্গাপুর। তাই নীল অর্থনীতির সুযোগকে কাজে লাগাতে শুরু হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সহজ করে গড়ে তোলা হয় বাণিজ্যের সহজ পদ্ধতি। নতুন যাত্রার এই শুরুটা 80-র দশকে, যাতে গুরুত্বপূর্ণ অবদান সেই সময়ের প্রেসিডেন্ট লি সিয়েন লুংয়ের। প্রশাসনিক, অর্থনৈতিক ও আইনগত স্বচ্ছ ব্যবস্থার প্রবর্তন করেন তিনি। শিথিল করা হয় বাণিজ্যের নানা জটিলতা, বিশেষ ক্ষেত্রে বাণিজ্যিক কর হার ছাড় দিয়ে 17 থেকে নামিয়ে আনা হয় 13-তে, যাতে আসতে থাকে বিদেশি বহুজাতিক কোম্পানিগুলো, যার সংখ্যা এখন প্রায় 4,500। কেবল তাই নয়, অর্থনীতির প্রসার বৃদ্ধির লক্ষ্যে নেওয়া হয় প্রয়োজনীয় সব পদক্ষেপ। বাড়ানো হয়েছে আবাসনের মান, তৈরি হয়েছে ক্যাসিনো, বার এবং পার্ক। অন্যদিকে পর্যটন কেন্দ্র হিসেবেও নিজেদের বিকশিত করেছে তারা, যে সুযোগগুলো লুফে নিয়েছে পার্শ্ববর্তী দেশ চীন এবং ভারতে তৈরি হওয়া নব্য ধনীরা। নিজেদের প্রাকৃতিক সম্পদ না থাকা সত্ত্বেও বিশ্ব বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তোলার অনন্য উদাহরণ এই সিঙ্গাপুর। নুসরাত মৌমি, চ্যানেল 24। বোরোর ভরা মৌসুমে রংপুরে শুরু হয়েছে আউশের আবাদ। আধুনিক যন্ত্রের মাধ্যমে জমিতে ধানের চারা রোপণ করছেন কৃষকরা।
জেলার মিঠাপুকুর, পীরগঞ্জ, তারাগঞ্জ সহ বিভিন্ন স্থানে চোখে পড়বে এমন দৃশ্য। সোমবার মিঠাপুকুর উপজেলার খন্দকারপাড়া গ্রামে 20 একর জমিতে এই আবাদের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। কৃষকরা বলছেন, বোরোর পর আমন মৌসুম, এর ফাঁকেই ঘরে তোলা যায় আউশ ধান, তাই জমি ফেলে না রেখে তা আবাদের আওতায় আনছেন তারা। যে যন্ত্রের মাধ্যমে বেসন ফেলাছি এবং যন্ত্রের মাধ্যমে ওই বীজ বপন করতেছি, তাতে আমাদের অনেক সাশ্রয়। কামলা পাটের দাম বেশি, সেই সময় কামলাও পাওয়া যায় না। হ্যাঁ, ধান কাটা, ভুট্টা কাটা ছিঁড়ে, এই জন্যে কামলা পাওয়া যায় না। মানে এই মেশিনের দ্বারাই আমরা আগামীতে ধান লাগাবো। আউশের আবাদ বৃষ্টি নির্ভর হওয়ায় প্রয়োজন পড়ে না ভূগর্ভস্থ পানির, এতে বেঁচে যায় সেচ খরচ। অন্যদিকে পরিমাণ কম লাগে সার ও বালাইনাশকেরও, তাই আউশের আবাদ বেশ লাভজনক বলে দাবি কৃষকদের। বিঘা প্রতি মনে করো 18-20 মন আসে, এটা আমার লাভজনক ব্যবসা। যেটা খরচ হয়ও কিছু লাভ হয়, লাভজনক আছে। আগে এই জমিগুলো আবাদ হইতো, কিন্তু 12 মন 14 মন করে ধান হতো, এখন 16 মন 18 মন 20 মন করে ধান হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বিগত বছরগুলোর তুলনায় রংপুর অঞ্চলে এবছর বৃদ্ধি পেয়েছে আউশের আবাদ। সরকারি প্রণোদনা ও প্রশিক্ষণের মাধ্যমে চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানালেন কর্মকর্তারা। এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে উৎপাদন বৃদ্ধি করা এবং চাষিদেরকে সমবায় ভিত্তিক মানসিকতা নিয়ে এই আউশের আবাদটাকে বৃদ্ধি করার জন্য যত ধরনের পদক্ষেপ প্রয়োজন এবং এই যান্ত্রিকীকরণের যে সুযোগটা, এটি আমরা এই সম্মেলনের মাধ্যমে করছি। এই সময়টা এই জমিগুলো পড়ে থাকতো কৃষকের, সে একটা ফসল আবাদ করতে পারলো এবং একটা ভালো ফসল তারা পাবে, এবং পরে যে তারা আমন ধান করবে সেটিতে কোনো সমস্যা হবে না, সেটিও তারা সুন্দরভাবে করতে পারবে। কৃষি ও কৃষকের প্রয়োজনে যে কোনো ধরনের পদক্ষেপ নেয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। কৃষকদের মধ্যে এটার ব্যবহারের আগ্রহ সৃষ্টি করা এবং কৃষকদের সচেতন করা, কৃষি উৎপাদনের আধুনিক পদ্ধতি এবং যান্ত্রিকীকরণকে উৎসাহিত করা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বীজ বপন থেকে শুরু করে মাত্র 90 দিনে ঘরে তোলা যায় আউশ ধান। প্রতি বিঘা জমিতে এর উৎপাদন হয় 20 থেকে 25 মন। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। সুস্বাদু হওয়ায় মৌলভীবাজারের কাঁঠাল, আনারস আর লিচুর চাহিদা আছে দেশ জুড়ে। চলতি মৌসুমে জেলার জুড়ি, বড়লেখা, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের পাহাড় ও টিলায় ব্যাপক আবাদ হয়েছে এসব ফলের। সবকিছু ঠিকঠাক থাকলে ভালো দাম পাওয়ার আশা চাষিদের। এই পাহাড়গুলো হইল প্রচুর আনারস, কাঁঠাল, আম, লেচু, বিভিন্ন ফসল ধরে। এতে আমরা এগুলা সংগ্রহ করিয়া আমরা এটা বিক্রি করি এবং আমরা কোনো বিষ ধরনের কোনো কিছু দেই নাই। পাশাপাশি আম, জাম আর লিচুরও ভালো ফলন এসেছে এবার। রসালো সব ফল স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের নানা প্রান্তের ভোক্তার কাছে। টিলা জায়গা থাকার কারণে মানুষের চাহিদা অনেক বেশি, কারণ এই ফলটা খুব ভালো হয়। এটা যে প্রাকৃতিক একটা ফল খাওয়া যে প্রাকৃতিক ফল খাইলো, এটা অনুভব করতে পারে। জ্যৈষ্ঠ মাসের প্রথম দিনেই আমরা আনারস এবং কাঁঠাল, লিচু, আম বিক্রি করা শুরু করি বাজার যাতায়াত, এবং অনেক জায়গায় যায় আমাদের ফল। শেরপুর, এবার দিরাই পর্যন্ত যায়, সিলেটও যায়, বিভিন্ন জায়গায় যায় আমাদের ফল। পাহাড়টিলায় ফলের আবাদ সম্প্রসারণ ও সুষ্ঠু বাজারজাত গড়ে তুলতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই অঞ্চলের কাঁঠালটা একটু বিশেষত্ব রয়েছে, খুবই মিষ্টি এবং বাইরে তার বেশ চাহিদা রয়েছে, ভালো ফলন হয়েছে, তারা বাজার মূল্য বেশি পাচ্ছে। এছাড়াও এই অঞ্চলের বাইরে বিভিন্ন জেলায় তারা কাঁঠাল বিক্রি করছে। আনারসের প্রণোদনার মাধ্যমে আমরা নতুন একটি MD2 নামে জাত আমরা কৃষকদেরকে দিয়েছি, আশা করছি এই জাতটাও ভালো করবে। জেলায় এবছর 2110 হেক্টর জমিতে কাঁঠাল, 1215 হেক্টর জমিতে আনারস ও 251 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যুক্তরাষ্ট্র ক্রিকেটের স্থায়ী ঠিকানা গ্র্যান্ড পেরি স্টেডিয়াম, ফ্লোরিডার পর যা কিনা দ্বিতীয়। শহর থেকে দূরের বল পার্কে যার অবস্থান, হর্স রেসিং, কার রেসিং সহ আরো অনেক খেলার সহাবস্থান যেখানে। তবে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে শুধুই আগ্রহের কেন্দ্রে গ্র্যান্ড পেরি। সবুজ মাঠ আর নীল গ্যালারি হাতছানি দিয়ে ডাকবে। উদ্বোধনী ম্যাচের সাথে সাথে ইতিহাসের পাতায় নাম তুলে নিয়েছে স্টেডিয়াম। আরও 3টি ম্যাচ হবে, যার একটি নেপাল নেদারল্যান্ডস। স্বাগতিকরা নিজেদের দ্বিতীয় ম্যাচটাও খেলবে এই ভেন্যুতেই পাকিস্তানের বিপক্ষে।
আর শেষটা বাংলাদেশের ম্যাচ দিয়ে। নিউ ইয়র্কের পর টেক্সাসে বাংলাদেশিদের সংখ্যাধিক্য সেই ম্যাচের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ানদের আধিক্য ডালাসকে ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য বেছে নেওয়ার মূলে। অথচ 1 বছর আগেও এই স্টেডিয়াম ক্রিকেটের জন্য ছিল না। বেসবল মাঠকে লিজ নিয়ে ক্রিকেট স্টেডিয়ামে রূপ দেওয়ার কাজটা করেন জাস্টিন গিল। টেক্সাসের বেসবল দল এয়ারহক করোনার পর থেকে কার্যক্রম গুটিয়ে নেন, স্টেডিয়াম ছিল খালি। আর যুক্তরাষ্ট্র ক্রিকেটও খুঁজছিল স্টেডিয়াম। নতুন তৈরির চেয়ে রূপান্তরের কাজটা সহজ। 2-2-4 মিলে আজ ক্রিকেটের আন্তর্জাতিক ভেন্যু গ্র্যান্ড পেরি। রূপান্তরের কাজটা সহজ ছিল না, দামটাও কম নয়। $21 মিলিয়ন ব্যয় হয়েছে ক্রিকেটের জন্য করে নিতে, যার পুরোটাই দিয়েছে মেজর লিগ ক্রিকেট ও বিনিয়োগকারীরা। যে মাঠে এবারের বিশ্বকাপের পথ চলা শুরু হয়েছিল, সেই মাঠে বাংলাদেশের ম্যাচ দিয়েই শেষ হচ্ছে ডালাস ভেন্যুর পর্ব। বাংলাদেশের বিশ্বকাপ শুরু আর ডালাস ভেন্যুর শেষ, দুটোর কোন জায়গায় বাংলাদেশে গিয়ে থাকে? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, গ্র্যান্ড পেরি স্টেডিয়াম, ডালাস, যুক্তরাষ্ট্র। 20 দলের মধ্যে শুধু শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস 4 ম্যাচ খেলবে 4 ভেন্যুতে, অথচ ভারত ও দক্ষিণ আফ্রিকার 3টা ম্যাচে একই ভেন্যুতে। সূচির মারপেঁচে থাকা লঙ্কানরা শিকার ফ্লাইটের জটিলতারও, তাই প্রথম ম্যাচের আগে বাতিল করতে হয়েছিল অনুশীলন। শুধু তাই নয়, নিউ ইয়র্কের শ্রীলঙ্কার হোটেল থেকে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দূরত্ব ছিল 1.5 ঘন্টার। দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলেই হাসারাঙ্গাদের উড়াল দিতে হয়েছে ডালাসে। ব্যস্ত সূচি, আবাসন ব্যবস্থা ও ভ্রমণের ভোগান্তি নিয়ে মুখ খুলেছেন লঙ্কা অধিনায়ক ভানিন্দু হাসারাঙ্গা। আমাদের সঙ্গে এটি অন্যায়। আমাদের প্রতিদিন ছুটতে হবে, কারণ আমরা 4টি ভিন্ন ভেন্যুতে খেলব। আমি দলগুলোর নাম বলতে পারবো না যারা একই ভেন্যুতে খেলবে। তারা কন্ডিশন সম্পর্কেও জানে। তারা প্রস্তুতি ম্যাচও একই ভেন্যুতে খেলেছে, আর কেউ এটি পাবে না। নাসাউ কাউন্টির উইকেট নিয়ে শঙ্কায় ভারতও। এমনকি ক্যান্টিয়াক পার্কের অনুশীলন ব্যবস্থা নিয়েও খুশি নন টিম ইন্ডিয়া কোচ রাহুল দ্রাবিড়। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন এই বিশ্বকাপের পর ছাড়ছেন দায়িত্ব। নিশ্চিত করেই বিশ্বকাপে আপনার বড় স্টেডিয়াম অথবা প্রচলিতভাবে ক্রিকেট স্টেডিয়াম থাকতে হবে, কিন্তু আমরা একটি পাবলিক পার্কে অনুশীলন করছি। একটা পার্কে অনুশীলন করাটা কিছুটা হলেও অদ্ভুত। আগেভাগে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেও বৃষ্টির কারণে 2 সেশনের বেশি অনুশীলন করতে পারেনি নিউজিল্যান্ড। তবে আইপিএল খেলা ক্রিকেটারদের জেট ল্যাগ কেটে ওঠা ও টাইম জোনের সাথে অভ্যস্ত হওয়ার সুযোগ পাচ্ছে ব্ল্যাক ক্যাপস। কারণ তাদের প্রথম ম্যাচ শনিবার আফগানদের বিপক্ষে, তাই কিছুটা স্বস্তিতে কোচ গ্যারি স্টেট। এখানে জেট ল্যাগ আছে, দলের সবাই একসঙ্গে যোগ না দেওয়ার কারণে প্রস্তুতিতে সমস্যা হচ্ছে। তবে আমরা যথেষ্ট সময় পাচ্ছি, কারণ টুর্নামেন্টের 14তম ম্যাচ আমাদের প্রথম ম্যাচ। এদিকে ভ্রমণ ক্লান্তির মধ্যেও বারবাডোজে ঐচ্ছিক অনুশীলন রেখেছিল অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল, অ্যাস্টন এগার, ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টয়নিস 40 মিনিট ঘাম ঝরিয়েছেন নেটে, যার আগে পড়েছিল বৃষ্টি। ইকরাম হুসাইন, চ্যানেল 24। ডালাসের আবহাওয়ার রূপ বদলে অবাক টেক্সাসবাসী। গত 1 থেকে 1.5 দশকে এমন আবহাওয়া কেউ দেখেনি। গ্রীষ্মের শুরুতে যেমন টর্নেডো একের পর এক আঘাত হানছে, তেমনি বৃষ্টি যেন নিয়ম করে প্রতিদিন আসছে। তাই তো গ্র্যান্ড পেরি ক্রিকেট স্টেডিয়ামের নেটের চারপাশে কর্দমাক্ত। এমনিতেই যুক্তরাষ্ট্র পর্বে অনুশীলন বিমুখ বাংলাদেশ দল আরও একটা দিন বিশ্রামে কাটিয়েছে। শুধু তাসকিনের বোলিং ফিটনেসের পরীক্ষা ছিল, কিন্তু সেটাও বদলে গেল 41 কিলোমিটার দূরের মাস্ট্যাগ ইনডোর প্র্যাকটিস সেন্টার। কিন্তু টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সেটাও যখন জানালো, ততক্ষণে তাসকিনের প্র্যাকটিস শুরু হয়ে শেষের পথে। এক পাশে পাকিস্তান দলের ব্যাটিং প্র্যাকটিস, আরেক নেটে একাকী তাসকিন। ইনজুরি কাটিয়ে ফিরে প্রথমবার বল হাতে তুলে নিলেন। 3 ওভার বোলিং করেছেন, তবে সেটাও ফুল রান আপে না। তাই এখনো নিশ্চিত নয় প্রথম ম্যাচে তার খেলা। ইন ডিটেলস আমরা কিন্তু সবগুলি মনিটর করতেছি। যদি আমরা কোনো ফ্লাকচুয়েশন দেখি তাহলে আমরা ওইটা নিয়ে কাজ করি। আর দেখা যাচ্ছে যে সোফার এখন পর্যন্ত সবগুলি প্রোগ্রেসিভ ভালো হয়েছে। হ্যাঁ, আজকে একটু বেটার এফোর্ট ছিল। বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস আর ফিটনেস ট্রেনার নাথান কেলির সাথে হাস্যোজ্জ্বল তাসকিনের দেখা মিলেছে। প্রথম দিনের বোলিংয়ের মূল্যায়নের পর 5 জুন আবারও মূল মাঠে বোলিং করবেন। তারপরই উত্তর মিলবে বহুল আকাঙ্ক্ষিত প্রশ্নের, শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন কিনা। আরও একটা বোলিং সেশন আমরা ওকে করাবো, সেটা হচ্ছে 5 তারিখে।
যদি আমরা ওইটা আউটডোরে করতে পারি ভেরি গুড, আর উইদিন হচ্ছে ও ফুল রান আপ ফুল ফেজে বল করবে, তো ওই সেশনটা দেওয়ার পরে আমরা টোটালি ক্লিয়ারলি বলতে পারবো যে হি ইজ অ্যাভেলেবল অর নট। তারিখের পর তাহলে জানা যাবে ইনশাল্লাহ। তাসকিন অনিশ্চিত, তবে নিশ্চিত শরীফুল ইসলাম, খেলা হচ্ছে না প্রথম ম্যাচ। হিলিংয়ের কী অবস্থা আছে ওইটা দেখবো, ডক্টররাও কিছু মেডিকেশন দিয়ে রাখছে, সাজেশন আছে, তো আমরা ওইগুলিও ফলো আপ করবো। তো আরও 3-4 দিন যাওয়ার পরে বোঝা যাবে যে ওর কন্ডিশন কীরকমভাবে কীরকম হিলিং হচ্ছে, ওইটা দেখে দেন ডিসিশন করা উচিত। পুরোপুরি ফিট না হলেও বিশ্বকাপ মিশনে শরীফুলের ফেরার ব্যাপারে একটু হলেও আশা দেখছেন ফিজিও। ডালাসে দুর্যোগের ঘন ঘটা, প্রচন্ড বৃষ্টি চলছে, সঙ্গে প্লাবনের পূর্বাভাস। বাংলাদেশ দলেও কিন্তু দুর্যোগ। শরীফুল প্রথম ম্যাচ খেলতে পারছেন না নিশ্চিত, তাসকিন খেলতে পারবেন কিনা সেই চেষ্টায় ব্যস্ত, আর বাংলাদেশ দল বিশ্রামেই কাটিয়ে দিল আরও একটা দিন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র।